দুলাভাই আমার কোমরে চিমটি দিয়ে বলল, এই যে ছোট্ট শালিকা, এভাবে ওড়না ফেলে ঘুরে বেড়াচ্ছ, বুক চিনচিন করছে তো। আতঙ্কে ছিটকে যাওয়ার মতো করে দূরে সরে দাঁড়ালাম আমি। হবু দুলাভাইয়ের এরূপ কুরুচিপূর্ণ আচরণে আমি হতভম্ব। তিনি হেসে বললেন, আরে ভূত দেখে ফেললে নাকি, এত ভয়ের কি আছে। আকস্মিক এমন ঘটনায় রাগে আমার চোখে জল চলে এলো। কঠিন স্বরে বললাম, আপনি আমার কোমরে হাত দিলেন কোন সাহসে। আমার কথায় তিনি বেশ লজ্জা পেলেন, দাঁত বের করে হেসে বলল, আরে তুমি তো বিষয়টা সিরিয়াসলি নিয়ে নিচ্ছ। দুলাভাই শালিকার মধ্যে এতটুকু মজা তো হয়েই থাকে, স্বাভাবিক। যা করলেন সেটাকে এটুকু মজা বলে? সরি, আমি জাস্ট মজা করেছি, বুঝিনি তুমি এতটা রিয়াক্ট করবে। শুনুন, ভবিষ্যতে আমার সাথে কখনো এরকম ফাজলামো করবেন না। এতটুকু বলে দ্রুত আমার রুমের দিকে চলে গেলাম। আয়নার সামনে দাঁড়িয়ে পেটের অংশটা দেখলাম, কোমরে লাল টকটকে হয়ে আছে। রাগে সারা শরীর ঘিন ঘিন করছে। দরজায় ঠক ঠক শব্দ হলো। আমি তাড়াতাড়ি দরজা খুলে দিতে চলে আসি। দরজা খুলতেই দেখি আমার রোদেলা আপু হন্তদন্ত হয়ে বলল, দরজা লাগিয়ে কি করছিস তুই? মায়ের ঘরে সবাই অপেক্ষা করছে। আমি যাব না আপু, ভালো লাগছে না। আপু ভ্রুকুচকে বলল, চোখ লাল হয়ে আছে কেন? তুই কি রান্না করেছিলি নাকি? প্রথমবারের মতো শারীরিক হেনস্থা হয়, নিজেকে আর সামলাতে পারলাম না। এক হাতে চোখ মুছে আর এক হাতে জায়গাটা দেখলাম, এখনো লাল হয়ে আছে। আপু তা দেখে বলল, আরে দুলাভাই হয়ে ছোট শালিকার সাথে একটু মজা করতেই পারে, তাই বলে দরজা আটকে কান্না করবি? আমি যথেষ্ট বড় হয়েছি আপু, সবে নাইনে উঠেছিস, বিষয়টাকে গভীর বানিয়ে ফেলিস না। তুই তো জানিস আকাশ একটু বেশি ফাজলামো করে। আমি ওকে বলে দিব তোর সাথে আর মজা করবে না। আমার জন্মদিন উপলক্ষে এসেছে, একটু হাসি মুখে থাকিস বোন। এটা বলে আপু চলে যায়। কিছুক্ষণ পর ঘরের এক কোণে দাঁড়িয়ে থাকতে দেখে আপু আবার আমার কাছে এসে বলল, কিরে সোহানা, তুই তো দেখি দারুণ বেয়াদব হয়ে গেছিস। এত করে বললাম তবুও স্বাভাবিক হতে পারছিস না। আপুকে তো বোঝানো সম্ভব না আমার মধ্যে তখন কি চলছিল। আপুকে আমি ভীষণ ভয় পাই, কারণ আপুর টিউশনের টাকাতেই সংসার চলে। যতটা সম্ভব স্বাভাবিক হয়ে আপুর হাতে হাত রেখে বললাম, ঠিক আছে চলো আপু। আমি আপুর সাথে চলে গেলাম। আকাশ ভাইয়া, মা, আকাশ ভাইয়ের বন্ধু ইসলাম সবাই কেক কাটতে দাঁড়িয়ে আছে। আপু আর আমি গেলাম। আপুকে মাঝখানে দাঁড় করিয়ে কেক কাটে সবাই। আকাশ ভাই মাঝে মধ্যে আমার দিকে তাকাচ্ছে, সেই তাকানোতে মিশে আছে গভীর প্রতিশোধ পরায়ণতা। আমি আমার রুমে শুতে যাওয়ার সময় মা হন্তদন্ত হয়ে ছুটে এসে বলল, শুনেছিস কাণ্ড? আকাশ আজ রাতে নাকি এখানে থাকবে বলেছে। সে কি মা, থাকার জায়গা কোথায়? জায়গার কথা পরে, এখনো বিয়ে হয়নি, তার আগেই মেয়ের বাড়িতে থাকবে? লোকে তো কথা বলতে ছাড়বে না। তাহলে আপুকে বলো ওনাকে বিষয়টা বলতে। এমন সময় আপু আমার ঘরে এসে বলল, সোহানা তুই আজ রাতটা আমার সাথে আমার বিছানায় থাকবি, এখানে তোর দুলাভাই থাকবে। মা আপুকে নিচু স্বরে বলল, বিয়ে এখনো হয়নি, তার আগেই মেয়ের বাড়িতে রাত পার করা কেমন হয়ে যায় না? বাহিরে অবস্থা খারাপ, বৃষ্টি হবে হয়তো। আরো নিজেই বলল রাতটা থাকবে, তারপরেও আমি মুখের উপর না বলে দিব নাকি? দেখ যা ভালো বুঝিস। সোহানা আয়, আমার রুমে চলে আয়। আমি আপুর সাথে বের হয়ে গেলাম। বাধ্য হয়ে আপুর বিছানায় শুলাম। বিশ্রী স্বপ্ন দেখে ঘুম ভাঙলো। ঘুম ভেঙে চোখ মেলতেই আমার শরীর হিম হয়ে এলো। শিরদাঁড়া দিয়ে একটা শিহরণ বয়ে গেল। স্পষ্ট দেখলাম একটা ছায়ামূর্তি আমার উপর ঝুঁকে আছে। ছায়ামূর্তির এক হাত আমার পেটের উপর। অন্ধকার ছায়ার মতো কিছু নজরে পড়তেই আমার শরীরে কাঁপুনির মতো হলো। হালকা আলোয় দুলাভাইয়ের মুখটা আমার কাছে স্পষ্ট হয়ে উঠল। সেই আলোয় দুলাভাই আমার মুখ দেখতে পেয়ে ধরফর করে সরে দাঁড়ালো। আতঙ্কে প্রচন্ড একটা চিৎকার দিয়ে আপুকে শক্ত করে জড়িয়ে ধরলাম। চিৎকারটা মায়ের ঘর অব্দি পৌঁছালো না, কারণ বৃষ্টির শব্দ বেশি। দুজনেই উঠে বসি। ততষ্ট হয়ে বিছানায় আপু আমার গালে হাত রেখে উৎকণ্ঠা নিয়ে বলল, কি রে বোন, কি হয়েছে? ভয় পেয়েছিস? এতক্ষণে দুলাভাই রুমের লাইট জ্বালিয়েছে। আপু হতভম্ব হয়ে আকাশ ভাইকে বলল, আপনি মাঝরাতে এই ঘরে কি করছেন? আকাশ ভাই ইতস্ত করে বলল, না মানে একটু মিস্টেক করে ফেলেছি, তোমায় মনে করে শালিকার হাতে হাত রেখেছি। আমি ঘৃণার দৃষ্টিতে এক পলক তাকালাম আকাশ ভাইয়ের দিকে। লোকটা কত সহজভাবে মিথ্যা কথা বলছে। আমার পেটে হাত রেখেও এখন আপুকে বলছে হাতে হাত রেখেছে। আপু কর্কশ গলায় বলল, এত রাতে আমার খোঁজই বা করবেন কেন? আর ঘরেই বা কেন আসতে হবে? আমার স্পর্শ করার অধিকার এখনো পেয়েছেন? রোদেলা, আমি নিজের কাছে ভীষণ লজ্জিত, প্লিজ আমায় ভুল বুঝো না। আসলে তোমার কাছে আসতে খুব ইচ্ছা করছিল, তাই তো। পুরো কথা শেষ না হতেই আপু বলল, পাগল হয়ে গেছেন নাকি? সোহানার সামনে এসব কি প্রলাপ বকছেন? আকাশ ভাই আমার দিকে বিনীত অনুরোধের ভঙ্গিতে বলল, সরি শালিকা, ভুল করে তোমায় স্পর্শ করে ফেলেছি। আমি তো জানতাম না তুমি রোদেলার সাথে থাকবে, আর অন্ধকারেও ঠিক বুঝতে পারিনি। আমি চুপ করে কাঁদছি। আপু বলল, আপনি এখন যান, মা দেখে ফেললে লজ্জাকর অবস্থা হয়ে যাবে। আকাশ ভাই বের হয়ে যায়। আমি উঠে বেলকনির দিকে চলে যাই। পেছন পেছন আপুও বের হয়ে যায়। বেলকনিতে গিয়ে ভাবছি, আমি এখন মন থেকে বিশ্বাস করতে পারছি না যে আকাশ ভাই ভুলবশত আমায় স্পর্শ করেছে। কেন জানি মনে হচ্ছে উনি ইচ্ছা করেই আমায় স্পর্শ করেছেন। আপু আমার শরীর ঝাঁকিয়ে বলল, এই সোহানা কি ভাবছিস? না কিছু না, সত্যি করে বলতো, উনি কি শুধুই তোর হাত ধরেছিল, নাকি কি বলতে চাচ্ছি বুঝছিস তো? আকাশ ভাই আমাদের পরিবারের যথেষ্ট অবদান রেখেছেন। উনি আমাদের 3 বোনকে পড়াতেন, বিনিময়ে টাকা নেননি, বরং আপুর কলেজের সকল ফি উনি দিয়েছিলেন। দুই একটা কারণের জন্য ওনাকে খারাপ ভাবাটা ঠিক হচ্ছে না। ওনার হয়তো সত্যি কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। আপু আবারও আমায় হাত ঝাঁকিয়ে বলল, কি হলো বল? বুঝিসনি কি বোঝাচ্ছি? শুধুই হাত ধরেছে, এখন শান্ত হয়ে গিয়ে শুয়ে পড়। এত ভয় কেন তোর? এতটুকু স্পর্শে যদি এত ভেঙে পড়িস, তাহলে তো মনে হচ্ছে বড় হয়ে যখন ভিড়ে হাঁটবি, রাস্তায় চলাচল করবি, বাসে যাতায়াত
যাতায়াত করবি তখন তুই প্রতি রাতে বালিশ ভিজিয়ে কাঁদবি। আপুর কথা বুঝতে না পেরে বললাম, আপু তোমার কথা তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা সহজ করে বলি, স্কুলে যাওয়ার রাস্তায় যে একটা ছেলে রোজ দাঁড়িয়ে থাকে, শহীদ ছেলেটা, তোর কি মনে হয় কেন দাঁড়িয়ে থাকে? আমি কিভাবে বলবো আপু, তবে ছেলেটা ভালো জানো আপু, ও মাঝে মধ্যে টিফিনের সময়ে ঝালমুড়ি, আচার, আইসক্রিম, চকলেট এসব কিনে দেয়। এসব করলেই কেউ ভালো হয়ে যায় না সোহানা, মনে রাখবি পুরুষ কখনো মেয়েদের ভালো নজরে দেখে না, তাদের সাহায্য উপকারে থাকে লালসা, শুধুই লালসা। যা এখন ঘুমো গিয়ে। আমি চলে আসি রুমের দিকে। সারা রাত ঘুম হলো না। ভোরের আলো একটু একটু ফুটতেই বিছানায় আর থাকতে ইচ্ছা করলো না। বৃষ্টি এখন নেই, বাহিরে দমকা হাওয়া, তাই উঠে বের হয়ে গেলাম। ড্রয়িং রুমের দিকে আসতেই আমার চোখ যেন চরক গাছ হয়ে গেল। দেখলাম সেখানে মেজো আপু, সোহাগী আর দুলাভাই একসাথে খুব হেসে হেসে গল্প করছে। সেই গল্পের তালে তালে কিছুক্ষণ পরপরই আপু আকাশ ভাইয়ের হাতে গায়ে হাত রাখছে। এসব ঘটনা খুবই স্বাভাবিক হলেও আমার কাছে কেমন জানি লাগছে। আকাশ ভাইয়ের আচরণ আর ভাবভঙ্গিতে আর কোনো কিছুই এখন আর স্বাভাবিক লাগে না। মেজো আপু এক হাত আকাশ ভাইয়ের কাঁধে আর এক হাতে মুখ চেপে হাসছে। আকাশ ভাই কি এমন বলেছে যে আপু এত হাসছে? আমাকে দেখতে পেয়ে আপু ইশারায় ডাকলো। আড়ষ্ট ভঙ্গিতে কাছে গিয়ে পাশে বসলাম। আপু বলল, এই সোহানা, একটা মজার জোক শোন। প্রেমিকার ঠোঁটে ঠোঁট ছোঁয়াতেই পুরো পৃথিবী দুলে উঠল। ভাবলাম প্রথম চুম্বনের অভিজ্ঞতা বুঝি এমনই, পরে জানলাম ভূমিকম্প। এইটুকু বলতে বলতে আপু আবারও হি হি করে হাসলো। হাসলে আপুকে কি যে মিষ্টি লাগে। কি রে, মুখ ভোতা করে আছিস কেন? জোকসটা অনেক হাসির না? দুলাভাই বলল, ও এসবের অর্থ এখনো বুঝবে না, বড়দের জোকস ছোটরা বুঝতে পারে না। আপু বলল, আকাশ ভাই এটা মনে হয় সোহানার পছন্দ হয়নি, আর একটা বলুন। আকাশ ভাই তাচ্ছিল্যের হাসি হেসে বলল, এর থেকে মজার জোকস বললে তোমার ছোট বোন নিতে পারবে না। যে জোকস যত অশ্লীল সেটা তত মজা। মেজো আপু হাসি চেপে রেখে বলল, তাহলে থাক, সোহানা শুনতে হবে না, আপনি আমায় শোনাবেন তাতেই হবে। এটা বলে আপু আমার দিকে তাকিয়ে কপাল কুঁচকে বলল, তোর এত সকাল সকাল ঘুম ভাঙলো কিভাবে? সঠিক কারণ লুকিয়ে বললাম, বাজে একটা স্বপ্নে ঘুম ভেঙে গেছে। আকাশ ভাই বলল, কেমন বাজে স্বপ্ন ছোট শালিকা? ভূত তোমার কোমর চেপে ধরেছিল নাকি? আকাশ ভাইয়ের কথায় আমার সারা শরীর রাগে হির হির করতে লাগলো। অথচ মেজো আপু এবারেও হাহা করে হাসছে। দুলাভাই আমার বুকের দিকে লোভনীয় দৃষ্টিতে তাকিয়ে আছে, আর দূর থেকে আপুর নজরে সেটা পড়ে যায়। আর এখানেই একটা বড়সড় ধাক্কা দেখিয়ে আমাদের গল্প শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, কি হতে চলেছে? লোকটির চরিত্র কি এবার তাহলে প্রকাশ পেয়ে যাবে? এ বিয়েটা কি হবে নাকি অন্য কিছু ঘটতে যাচ্ছে? সবটা জানতে কমেন্ট করুন দ্বিতীয় পর্বের জন্য। গল্পটির ভাবনা ও পরিচালনায় হাশেম রাজু, চিত্রগ্রহণ শিহাব ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিন। ধন্যবাদ।